ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে এখন চলছে। তো শিল্প কতটা কি আসছে? ৩৪ বছর সিপিএম এবং ১৫ বছর তৃণমূলে একদম শেষ হয়ে গেছে। এতটাই পেছনে চলে গিয়েছিল রাজ্যটা। এটা তো কোনো ম্যাজিক নয়। বিজেপি নিরামিষ খেতে উৎসাহিত করে এই কথাটা নিশ্চয়ই আপনি বিজেপি বিরোধীদের মুখে শোনেন। বিজেপির মধ্যে যারা আছে তারা বাঙালি। বাংলা সংস্কৃতিকেই তারা মনে প্রাণে মানে। সোশ্যাল মিডিয়া আসার পর আপনার কি মনে হয় সংগঠনের সেই আগের গুরুত্ব আছে? ফেসবুকের কতটা গুরুত্ব রাজনৈতিক দলের ক্ষেত্রে হতে পারে সেটা প্রথম কে দেখিয়েছিলেন বলুন তো? লালকৃষ্ণ আদবানি আর অটল বিহারী বাজপেয়ী ছিলেন। বলা হতো একটা বিজেপির মুখ আর একটা মুখোশ। এখন শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী দুজনেরকেই তুলনা করা হচ্ছে, একজনকে অটল বিহারী বাজপেয়ীর সাথে, একজন লালকৃষ্ণ আদবানির সাথে। এই কথাটা আপনি কতজনের মুখে শুনেছেন? মানুষ মুখরোচক বেশি ভালোবাসে। মুখরোচক বিক্রি হয় বেশি। মমতা ব্যানার্জি যখন প্রথম ক্ষমতায় এসেছিলেন, দুর্নীতি নিয়ে প্রচুর অভিযোগ করেছিলেন যে সিপিএম এত বছর ধরে অনেক দুর্নীতি করেছে, তৃণমূল অনেক দুর্নীতি করেছিল, আমরা সবাই জানি। আলটিমেটলি কি রেজাল্টও সেই একই রকম হবে, যে দুর্নীতির অভিযোগই শুধু শুনবো। এত তাড়াতাড়ি কিন্তু ওই জাজমেন্টাল হবে না। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। এটা সে ঘরের দোষ বা গরুর দোষ। বাঙালির একটা বড় পরিচয় যে ফুটবল খেলে। সমর্থন করেন কোন দলকে? আমি ছোটবেলা থেকে জার্মানির সমর্থক। জার্মানির সমর্থক হবার আবার অন্য কারণ আছে। সেটাও আবার রাজনৈতিক। বারবার অভিযোগ উঠেছে যে বিজেপি এরকম ভাবে ন্যারেটিভ সেট করেছে যে যে বাংলায় কথা বলে সে আসলে বাংলাদেশী। এটার পেছনে বেশ কিছু মাথা আছে। তো মাথাদের পেছনে একটা ফান্ডিংও আছে। যে বাংলাকে অন্য ভাষার সঙ্গে বিরোধ ঘটাতে হবে। একটা দেশবিরোধী এজেন্ডা। জোর গলায় বলছি, এটা বিজেপি সরকার নয়। এটা পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে সরকার বদল হয়েছে, পালাবদল হয়েছে, এবং নতুন যে সরকার এসেছে তার পেছনে যে দল আছে, সেই দলের পিছনে যে ব্যক্তিরা আছেন, সেরকম একজনকে আমরা পেয়েছি আজকে আমাদের মাঝে। প্রত্যুষ মণ্ডল, আপনারা সবাই চেনেন, পরিচিত নাম, আমাদের দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে লড়াই করেছেন। দাদা, আমাদের পডকাস্টে আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। তো এখন প্রশ্নটা হচ্ছে যে, প্রথম কথা, আপনি রাজনীতিতে এসেছেন, আপনি কেন এসেছেন? কি মনে হয়েছিল কোনো একদিন যে কি করব, দেশকে এগিয়ে নিয়ে যাব, বা কি উদ্দেশ্যে এসেছিলেন? না, রাজনীতিতে আসা আমার হঠাৎ করে কোনো একটা ঘটনা নয় বা হঠাৎ করে মাথায় কিছু এলো তার জন্য রাজনীতি করতে হবে এরকম নয়। ছোটবেলা থেকে যে ভাবাদর্শে বাড়ি পরিবেশ ছিল, হ্যাঁ। যেরকমভাবে আ বাবা যে কাজগুলো করতেন বা যে ভাবধারায় উদ্বুদ্ধ ছিলেন সেইভাবে আমিও হয়েছি। তারপর সেই ভাবধারাতেই যে সংগঠনগুলো কাজ করে, সেই সংগঠনের কাজের সঙ্গে যুক্ত ছিলাম একদম ছোট বয়স থেকেই। বালক বয়স থেকেই ধরে নিন। তারপর আ সামাজিক সংগঠন আরএসএস থেকে শুরু করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি সক্রিয়ভাবে বছরের পর বছর করা। তারপর বয়সে অনুযায়ী এবং সংগঠনের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত হলো যে আমি যেন রাজনীতি করি। তো সেই সিদ্ধান্তের ফলস্বরূপ আমার রাজনীতিতে আসা। আমার হঠাৎ করে একদিন মনে হওয়া এরকম রাজনীতিতে আসার কোনো পদক্ষেপ আমার ছিল না। ওইজন্য অন্যদের ক্ষেত্রে এই প্রশ্নটা আপনি যথার্থ করতে পারেন যে, "এইজন্য আমি রাজনীতিতে ঢুকছি।" তো এইজন্য নয়, যেটা চলছিল একদম শুরুর থেকে যখন একটা আ মানুষের এই বিষয় নিয়ে, সমাজ নিয়ে, দেশ নিয়ে আ চিন্তাভাবনা শুরু হয় ১৩-১৪ বছর বয়স থেকে, তখন থেকেই শুরু। এই স্টেপের মধ্যে এখন যে স্টেপ সেটা রাজনীতি। একটা একটা সিঁড়ি, সেই সিঁড়িটা রাজনীতি। এই সিঁড়ি ১ম সিঁড়ি নয়। এর আগে অনেক সিঁড়ি পার করে এই সিঁড়িতে রাজনীতিতে। এইভাবে আমার রাজনীতিতে আসা। না, কিন্তু আপনি যখন প্রথম এদিকে ভাবছিলেন বা এভাবে ক্রমশ এগিয়েছেন, তখন স্রোতটা বিভিন্ন অন্যদিকে বইছিল। যেমন তখন কংগ্রেস লোকে করত, কংগ্রেস ক্ষমতায় ছিল। একটা সময় সিপিএম দীর্ঘদিন ধরে বামফ্রন্ট ক্ষমতায় ছিল। আ তৃণমূল পরবর্তীকালে আসলো। তো খুব স্বাভাবিক নিয়মে বেশিরভাগ মানুষ ওই স্রোতেই চলে যাবেন। কিন্তু আপনি উল্টো স্রোতে কেন গেলেন? অন্য স্রোতে কেন তা আসলেন? এই হিসাবটা তারা করবে যারা হিসাব নিকাশ করে রাজনীতি করছে। ঠিক? আচ্ছা। তো আমি যখন এই বুঝতে শিখেছি সমাজ, দেশ, রাজনীতি এই সমস্ত, তখন কংগ্রেস ছিল না, একদম সিপিএম এর যুগ, মধ্য গগনে কমিউনিস্ট। হুম। আ তারপর তৃণমূলের জন্ম তো ১৯৯৮ সালে হলো। কিন্তু এইরকম আ যে উল্টো ধারায় কেন যাবো বা হিসাব নিকাশ আমি বললাম না একদম হুম। মুদিখানার ফর্দ নিয়ে হিসাব নিকাশ এরকম করে নয়। আগেই বললাম যে একটা আদর্শ, একটা উদ্দেশ্য, একটা আ ভাবনা, চিন্তাভাবনা এটারই কেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতিতে আসা। তো ওইজন্য তখন সিপিএম ক্ষমতায় আছে না তার পরবর্তী ক্ষেত্রে তৃণমূল ক্ষমতায় এলো, আ সেটার থেকেও বড় ব্যাপার
আমাদের মতন যারা ছিল তাদের কাছে এটাই ছিল যে আমরা নিজের কতটা দিতে পারছি আমার এই ভাবধারাকে, এই চিন্তাভাবনাকে, যেটা দেশপ্রেমের ভাবধারা, যেটা জাতীয়তাবাদীর ভাবধারা, বা আরো বলবো সাংস্কৃতিক জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করার ভাবধারা। তো এই সময়ে যেরকম রাজনীতি ছিল, আজকে সে রাজনীতি কতটা বদলেছে? কিরকম মনে হয় আপনার? সবাই তো বলে মানে সবাই বলে আমাদের সময়টা ভালো ছিল আরকি। তো এখন মনে হয় না আমাদের সময়টা ভালো ছিল না এই সময়টা ভালো? অতি অবশ্যই আমাদের সময়টা ভয়াবহ ছিল, ভয়ানক ছিল। তৃণমূল সময় হোক, রাজনীতির ক্ষেত্রে বলছি আমি। তার আগে কমিউনিস্টদের যুগ থাকুক, বাংলাকে সর্বস্তরে শেষ করার জন্য তারা কোমর বেঁধে লেগেছিল। তাদের হয়তো এটা এজেন্ডা ছিল। এই জন্য এজেন্ডা ছিল যে তার ফলে ওরা শুধুমাত্র নিজের রাজনৈতিক স্বার্থকেই চরিতার্থ করত। তো ওইজন্য আমাদের বয়সী যারা আছে তাদের ক্ষেত্রে পুরোনো দিনের রাজনৈতিক চিন্তাভাবনাগুলো দুঃস্বপ্নের মতন। সে দুঃস্বপ্ন কেটেছে, ভোর হয়েছে, পদ্মফুল ফুটেছে। আমরা দেখতাম যখন শেষবার পালাবদল হয়েছিল, তখন দেখেছিলাম যে পুরনো যারা রাজনীতিতে ছিলেন, ধরুন সিপিএম যারা ছিল বা বামফ্রন্ট ছিল, তখন বোম পড়তো বদলের পর। এখন তার বদলে ডিম পড়ে। তো এই যে চেঞ্জটা হয়েছে এটা কি আপনি বলবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে? না, এই যে ভালো প্রশ্ন করলেন, বোম পড়ে আর ডিম পড়ে। না, এই ধরনের রাজনৈতিক হিংসা, হুম, রাজনৈতিক হিংসা আর জনক হলো কমিউনিস্ট মতাদর্শ। আপনি দেখবেন কমিউনিস্ট সময়, আপনার বয়স অনুযায়ী আমি বলতেই পারি হয়তো যে কমিউনিস্ট যুগ দেখেছেন হুম, কিছুটা। হুম। সেখানে রাজনীতিকে কিভাবে হিংসাত্মক করা যায়, রাজনৈতিক হিংসার জন্য সবথেকে বেশি আ আ কি বলবো আগ্রাসনী মনোভাব নিয়েছিলেন, সেটা কমিউনিস্ট নেতারাই নিয়েছিলেন। ভাইয়ে, ভাইয়ে আ মতবাদের জন্য খুন করা হয়েছে। পাড়ায়, পাড়ায় একটা পাড়াকেই পুরো ও করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, সমাজচ্যুত করা হয়েছে। একটা পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। তো এই ধরনের রাজনৈতিক হিংসা বা রাজনৈতিক বিদ্বেষ, এটা শুরু করেছিল, বীজ বপন করেছিল কমিউনিস্টরা। সিপিএম হোক বা অন্যান্য সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি যেটা হোক। আর সেই ভাবধারাটাকে এগিয়ে নিয়ে গেল তৃণমূল। এবং সেটা ভয়াবহ রূপ নিল। আপনারা দেখেছেন ২০২১ এর নির্বাচনের পর যে রাজনৈতিক হিংসা হয়েছে, যেভাবে বিজেপি কর্মীদের খুন করা হয়েছে, যেভাবে বিজেপি কর্মীদের মারা হয়েছে, যেভাবে বিজেপি কর্মীদের ঘরদোর ভাঙা হয়েছে, ভারতবর্ষের ইতিহাসে এখনো পর্যন্ত কোথাও হয়নি। অর্থাৎ রাজনীতির হিংসাটা ভয়াবহ রূপ নিয়েছিল। যে বীজটা পুঁতেছিল সিপিএম সেটা গাছ হয়ে দাঁড়িয়েছিল, আগাছা হয়ে দাঁড়িয়েছিল, বিষাক্ত গাছ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আ এখন যেটা আপনি প্রশ্নটা করলেন ডিম ছোঁড়া, না। ভারতীয় জনতা পার্টি, আমার দল, কখনোই এই ধরনের চিন্তাভাবনাকে পোষণ করে না, সমর্থন করে না। আমরা বাংলার সংস্কৃতির ওপর বিশ্বাস করি এবং যারা করছে তারা হয়তো নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। সেটা আলাদা বিষয় হতে পারে। একটা ডিম ছুঁড়লে মানুষের কতটা লাগবে বা কি হবে সে বিষয় নিয়ে আমার কাছে কোনো থার্মোমিটার নেই যে আমি দেখতে পারবো। কিন্তু যেটা বহিঃপ্রকাশটা, এটা বাংলা সংস্কৃতি নয়। হুম। পার্টি একে সমর্থন করে না। আপনার জীবনে কখনো এরকম হয়েছে যে এরকম মারাত্মক কোনো হিংসার একদম মুখোমুখি পড়েছেন? আ রীতিমতো মনে হয়েছে যে এবার জীবন সংশয় হতে পারে। রাজনৈতিক জীবনে এরকম কখনো অভিজ্ঞতা হয়েছে? একাধিকবার হয়েছে। ছাত্র রাজনীতি করতাম। হ্যাঁ। তখন কলেজে এসএফআই এর সূর্য অস্ত যেত না। তো আমার কলেজেও ছিল। আমরা গুটি কয়েক ছেলে এবিভিপি করতাম, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তো সংখ্যাতে কম ছিল। শাসনে ছিলাম না। আর কলেজ ইউনিয়নেও ছিলাম না। কিন্তু তার ফল যেটা হতো, সেটা হলো যে মারাত্মকভাবে আ হিংসার শিকার হতে হতো। একাধিকবার হয়েছে। কলেজের মধ্যে মারা এবং মেরে আহত করা, মেরে অজ্ঞান করা, এর আমাকে অনেকবারই সহ্য করতে হয়েছে। এবং ওরাই মেরে, ওরাই কেস দেওয়া হুম। এবং সে বছরের পর বছর সেই কেস টানা। এটা আমাদের করতে হয়েছে। এটা আমরা রাজনীতির তখন আ অংশ হিসেবেই ধরতাম, যেটা আমাদেরকে সহ্য করতেই হবে। মার খেতেই হবে। ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতেই হবে। দোষ না করলেও কেস খেতে হবে, কোর্টে যেতে হবে, জামিন পাওয়া যাবে না। তারপর হয়তো জামিন পাওয়া যাবে, লুকিয়ে থাকতে হবে সেই কয়েকদিন এবং পরবর্তী ক্ষেত্রে আ কোর্টে হাজিরা দিতে হবে। এগুলো আমরা রাজনীতির অংশ হিসেবে নিতাম। ওইজন্য তখন কিছু আলাদাভাবে মনে হতো না। একই এটা চলত।
এখন পিছন করে দেখলে কোনটা ভয়াবহ বেশি মনে হয়? সিপিএম এর সময়টা না তৃণমূলের সময়টা? দুটো দুরকম। একটা মাথা ব্যথা, একটা পেট ব্যথা। আপনি কম্পেয়ার করতে পারবেন না মাথা ব্যথাটা ভালো না পেট ব্যথাটা ভালো। দুটো দুরকম দিক থেকেই আ মানে এতটাই রাজনীতিকে কলুষিত করেছিল, এতটাই নোংরা ছিল, এতটাই বীভৎস ছিল যে আপনি একে আলাদাভাবে কোনো ক্লাসিফিকেশন করতে পারবেন না। আপনারা তো সৌজন্যের রাজনীতি ফিরিয়ে আনছেন যেটা আপনাদের ভিশন দেখে মনে হচ্ছে হুম। এবং সরকারি পদক্ষেপ দেখেও মনে হচ্ছে। কিন্তু কখনো, কখনো সেই জায়গাটা হোঁচট খাচ্ছে। যেমন আমরা দেখলাম যে কিছুদিন আগে একটা এনকাউন্টার হলো। তো সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যে এখানে কি সৌজন্য বা আইনের শাসন কোথাও গিয়ে হোঁচট খেয়ে যাচ্ছে? দেখুন, প্রথম তো হলো এ বিষয়ে আমি আপনাকে কিছু বলতে পারব না। দ্বিতীয় হলো এটা সরকারি বিষয়। আগেই আমরা পার্টির তরফ থেকে ঠিক করেছি। আসলে এটা আমাদের ধ্যান ধারণাও এখনো পর্যন্ত তৈরি হয়নি। এর আগে যেটা ছিল সেটা হলো সিপিএম সরকার বলেই জানত লোকে। তারপর হয়ে গেল তৃণমূল সরকার। কিন্তু আমরা জোর গলায় বলছি এটা বিজেপি সরকার নয়, এটা পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল হিসাবে তার প্রতিষ্ঠা রাখবে। আর পশ্চিমবঙ্গ সরকার সরকারি হিসাবে তার কাজ করবে। এই দুটোর মধ্যে কোথাও কেউ কারো স্থান দখল করবে না। ওইজন্য আমি এই সরকারি কাজ ঠিক হলো না বেঠিক হলো তার এক তো হলো আমি জবাব দেওয়ার অধিকার রাখি না। আর জবাব দেওয়া আমার কর্তব্যও নয়। এটা এই ক্ষেত্রে যারা আছেন তারাই দিতে পারবেন এবং আ আ তাদেরই এটা দেওয়া উচিত। তারাই দেবে। এবার আপনি যদি বলেন এটা ঠিক না বেঠিক, সেটা মানুষের কাছে জিজ্ঞেস করতে হবে। মানুষ তার রায় দেবে। আচ্ছা, বিজেপি এটা সত্যিই খুব ভালো ব্যাপার যে বিজেপি দলটা আলাদা থাকছে এবং সরকার আলাদা থাকছে। সরকার স্বাধীনভাবে নিজের মতো কাজ করছে। কিন্তু তৃণমূল দলটা আপাতত আমরা দেখছি যে ৩ রকম তৃণমূল হয়ে গেছে। তো ৩ টে তৃণমূলের মধ্যে আপনি কোন তৃণমূলটাকে সত্যিকারের তৃণমূল মনে করেন? জানি না। সত্যিকারের তৃণমূল, মিথ্যেকারের তৃণমূল জানি না। তৃণমূল মানে তৃণমূল। যারা বাংলা সংস্কৃতির বিশ্বাস করে না, যারা চরমভাবে মুসলিম তোষণ করে, যাদের বাংলার উন্নতির ক্ষেত্রে জন্য কোনো পরিকল্পনা নেই, তারা তৃণমূল। এবং তারা ১৫ বছর আ দুর্ভাগ্য বাংলার এটা দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গে তারা সরকার চালিয়েছে। এবার তারা ৩ টে ভাগে ভাগ হয়েছে না ৩০ টা ভাগে ভাগ হয়েছে। এবার তার মধ্যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মাঝারি সে কাজ আমার নয়। ও আমরা সবাইকে এক হিসেবেই নিচ্ছি। কিন্তু বিজেপির অনেক যারা পুরনো নেতাকর্মী আছেন, যারা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, তারা যখন দেখছেন যে কিছু ভালো তৃণমূল বিজেপির হয়ে রাজ্যসভায় যাচ্ছে, কোথাও গিয়ে মনের মধ্যে তাদের একটা ক্ষোভ তৈরি হচ্ছে। তো আপনিও তো দীর্ঘদিনের কর্মী। আপনার এটা কিরকম লেগেছে? আর কিছু সিদ্ধান্ত থাকে যেগুলো পার্টির ক্ষেত্রে সেই মুহূর্তে নেওয়াটা দরকারি হয়ে পড়ে। অত ব্লাক অ্যান্ড হোয়াইট নয় জিনিসটা। এক তো হলো এ বিষয়ে আমার জ্ঞান কম। খুবই জটিল এবং কঠিন বিষয় এটা। আমি এটা বলব পার্টির সিদ্ধান্ত যেটা হয়, উচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের মধ্যে প্রচণ্ড ম্যাচুরিটি আছে বলেই তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। তারা যথেষ্ট দায়িত্বশীল ব্যক্তি, তারা যথেষ্ট অনুভবী ব্যক্তি, আর তারা যথেষ্ট দূরদ্রষ্টা। তো সেই হিসেবে তারা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, হয়তো আমাদের মনে হতে পারে এই সিদ্ধান্তটা কি রকম হলো? যদি প্রশ্ন জাগে, তবে আমি এখানে বলব বিশ্বাস করুন। একদম চোখ বন্ধ করে বিশ্বাস করুন। ভালোর জন্য হয়েছে, ভালোর জন্য হবে। আজকে হয়তো আপাত দৃষ্টিতে সেটা বোঝা যাচ্ছে না। ভবিষ্যতে তার রেজাল্টটা বোঝা একদম, যাবে। একদম। আমি এটাই বিশ্বাস করি। আমার নেতৃত্ব যেটা বলবে, যেটা সিদ্ধান্ত নেবে, তারা পরিপূর্ণ সিদ্ধান্ত। এই পরিপূর্ণ সিদ্ধান্তের উপর আমি বিশ্বাস করব এবং এই বিশ্বাসেই আমি এগিয়ে যাব। আপনারা বলছেন সরকারের কোনো ব্যাপারে দখল দিচ্ছেন না, নিজেদের মতো স্বাধীনভাবে থাকছে। তাহলে এই মুহূর্তে একটা জয়ী দল যারা সরকার গঠন করেছে, তো সেই দলের নেতারা আপনাদের এই মুহূর্তে ভূমিকাটা কি? কি ক্ষেত্রে ভূমিকা? বিজেপি এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কি হিসাবে কাজ করবে? সরকার আলাদা যদি কাজ করে, আপনারা তাহলে কি করবেন? সংগঠন বাড়ানোর কাজ করবেন নাকি অন্য কোনো কাজে নিজেদের ব্যস্ত রাখবেন? রাজনৈতিক দল যা করে হুম, তাই করবে। বাকি আ ৭০ ভারত ভূখণ্ডের ৭০ ভাগে এখন ৭০ শতাংশ ভূখণ্ডে এখন ভারতীয় জনতা পার্টি হুম, হুম, হুম। সরকার বা ভারতীয় জনতা পার্টি দ্বারা নির্বাচিত সরকার। তো
তারা যা করে আমরাও তাই করব, আলাদা কিছু নয়। কিন্তু প্রত্যেকটা সরকারি সিদ্ধান্তেও যেটা পার্টি অফিস থেকে হতো, যেটা তৃণমূল আমলে হয়েছে, সিপিএম আমলেও মারাত্মকভাবে হয়েছে, সেইটা ভারতীয় জনতা পার্টি হতে দেবে না বা বিশ্বাস করে না এইভাবে কোনো দেশ এগোতে পারে বা কোনো রাজ্য এগোতে পারে। ওজন্য রাজনৈতিক দলের যা, যা কর্মসূচি থাকে, আমরা সর্বভারতীয় দল। আমরা শুধুমাত্র বাংলা নিয়ে নয়, সারা দেশ নিয়েই ভাবি। আর বাংলাকে অগ্রাধিকার দিই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি। তো সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক কর্মসূচি বা কর্মকাণ্ড যা, যা হওয়া উচিত সেগুলোর মধ্যে কোত্থাও কোনো বিচ্যুতি হবে না। কিন্তু পার্টির তরফ থেকে সরকারকে বাধা দেওয়া বা সরকারের কাজের দখলআন্দাজি করা বা সরকারের কাজকে ডিক্টেট করা, এই ধরনের কোনো কাজ পার্টির তরফ থেকে হবে না। এটা আমাদের রাজ্য সভাপতির স্পষ্ট নির্দেশ আছে। আমরা সেই নির্দেশ পালন করছি। না, এটা তো ঠিক আছে। আপনি এত বড় একটা পদে আছেন। আপনি এরকম উত্তর দেবেন এটা খুব স্বাভাবিক। সবাই সেটাই আশা করছিল। কিন্তু আমি যেটা জানতে চাইছি, যেটা সাধারণত আপনারা বলেন না, যে আপনি তাহলে এই মুহূর্তে কোন কাজে সবথেকে ব্যস্ত আছেন আর ফোকাসটা কোন দিকে রেখেছেন? যে সংগঠন আরো বাড়াবো বা প্রচার আরো করব? একদম। ভারতীয় জনতা পার্টি আজ পশ্চিমবঙ্গে আ জয়ী হয়েছে। হ্যাঁ। কিন্তু এখনো প্রচুর কাজ বাকি। কাজটা সবে শুরু হয়েছে। একদম শুরু। আমরা যা কাজ করেছি সেটা প্রিপারেশন ছিল। সেই প্রিপারেশন এর ফলে মানুষ আমাদেরকে সে প্ল্যাটফর্ম দিয়েছে। হ্যাঁ, আপনারা যেটা ভেবেছিলেন বা যা ভাববেন, যা করতে চান, আপনারা শুরু করতে পারেন। তো আমরা সে শুরু করলাম ৪ তারিখ থেকে, ৪ঠা মে থেকে। এখন প্রচুর দূর এগোতে হবে, অনেক এগোতে হবে, অনেক কাজ বাকি আছে। সেই কাজগুলি করছি। সেটা সাংগঠনিক কাজ, সেটা রাজনৈতিক কাজ এবং সেটা আ তার কর্মসূচি বাংলা থেকেও তৈরি হয়, কিছু কেন্দ্র থেকেও আসে। ওইজন্য এটা ভাবা একেবারেই ভুল বা যারা আ শুধুমাত্র এই ভাবনাতেই থাকে যে আ সত্তা দখল করতে হবে, শাসন ক্ষমতা দখল করতে হবে, সেই ভাবনায় আমরা ভাবি না। আমাদের আরো অনেক ধরনের আ সমাজকে নিয়ে ভাবার কাজ আছে বা সংগঠনকে নিয়ে ভাবার কাজ আছে। সেইগুলো আমরা করতে শুরু করেছি। প্রচুর কাজ বাকি আছে। সরকারের কোনো কাজে দখল দেবেন না, যেটা পলিসি নেওয়া হয়েছে। কিন্তু সরকার যখন ভুল কিছু করবে, তখন আপনারা কি সমালোচনাও করবেন না? একদম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্ষেত্রে আমরা অতি অবশ্যই সরকারের সাথে আলোচনায় বসবো। পার্টির নেতৃত্ব যারা আছেন, যারা এই দায়িত্বে আছেন, তারা প্রত্যেকটা জিনিস স আলোচনার মাধ্যম দিয়ে করবেন এবং সেখানে দুজনের মতবিনিময় হবে। মতবিনিময়ের ফলে যে নির্যাস বেরোবে, সেই তার মাধ্যম দিয়ে পার্টি এবং সরকার চলবে। মিড ডে মিল নিয়ে আলোচনা হয়নি? যে মিড ডে মিলে ডিম দেওয়া হচ্ছে না। এটা নিয়ে তো বিতর্ক হচ্ছে। সবাই জানে এটা ওপেন সিক্রেট কিছু না। আ তো এটা ওপেন সিক্রেট। তো সেক্ষেত্রে কি ভেবেছেন? আপনারা কি আলোচনা করেছেন? যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। শুধু মিড ডে মিল কেন? আমি তো বলব এরকম যদি লিস্ট বার করেন তো অনেক কিছুই হবে যেটা গন্ডগোল ছিল, গন্ডগোল হয়ে গেছে। এগুলো সংশোধন করতে হবে। সংশোধনের দায়িত্ব আমাদের। হয়তো কিছু জিনিস প্রচার মাধ্যমে বেশি উঠছে বা প্রচার মাধ্যম বেশি খাওয়াচ্ছে বা খাচ্ছে। হতে পারে। আপনার ডিম ছোঁড়াটা থেকে মিড ডে মিলের ডিম, হয়তো ডিমের চারিপাশেই ঘুরছে আমি বুঝতে পারছি না। কিন্তু এরকম আরো অনেক ধরনের জিনিস আছে যার মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে যে কি ভয়াবহ পরিস্থিতি পশ্চিমবঙ্গে এতদিনে তৈরি হয়েছে। সংশোধন করতে হবে। তার জন্য প্রচুর পরিশ্রম দরকার। বাঙালি সবসময় খাওয়া-দাওয়ার উপর ফোকাসড। তো খাওয়া-দাওয়ার প্রসঙ্গেই আরো একটা প্রশ্নতে আসি। সোনাম ওয়াংচুক এতদিন ধরে না খেয়ে আছেন, অনশন করছেন। তো সেটার জন্য আপনার কি কোথাও গিয়ে খারাপ লাগে, দুঃখ হয়? এটা রাজনৈতিক প্রশ্ন নয়। আমি রাজনৈতিক ব্যক্তি। হুম। বিষয়গুলো আরো গভীরে দেখতে হবে। দুঃখ হচ্ছে কি হচ্ছে না, তার থেকেও বড় বিষয় হলো যে এর পেছনে কি আছে আরো বেশি করে অনুধাবন করতে হবে। তবে এই বিষয়ে কোনো উত্তর দেওয়াটা সহজ হবে বা সহজভাবে বলা যেতে পারে। আমি হুম। অপেক্ষায় আছি সেই উত্তর আমি কখন আপনাকে দেব। না, আপনি তো এমনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই বলেন, বিজেপির একজন নেতা হিসেবে বা প্রতিনিধি হিসাবে। তো সেক্ষেত্রে বিজেপি এটা নিয়ে কি ভাবছে? কি স্ট্যান্ড আছে পার্টির? পার্টির কি স্ট্যান্ড এই মুহূর্তে আমি সে বিশেষ অবগত নই। আমি জেনে বলতে পারবো আপনাকে। হুমায়ুন কবির বারবার বিতর্ক তৈরি করছেন। তো তিনি বিজেপিকে রীতিমতো হুমকি দিচ্ছেন বা সরকারকে হুমকি দিচ্ছেন বলা যায়। তো সরকার বা বিজেপি দলটা কি কোথাও গিয়ে দুর্বল, যে তার কিছু প্রত্যুত্তরে কিছু করতে পারছে না বা ব্যবস্থা নিতে পারছে না? অপেক্ষা করছে হয়তো।
মানে কিসের অপেক্ষা? কতটা সীমা সেটা বেঁধে দেওয়া হয়েছে? অপেক্ষা তো শ্রীকৃষ্ণও করেছিলেন, জরাসন্ধ যখন গালাগালি দিতে শুরু করেছিল। তো হ্যাঁ। শ্রীকৃষ্ণ কি দুর্বল ছিলেন যে ১০০টা গালাগালি পর্যন্ত অপেক্ষা করেছেন? করেছেন, এটা চরিত্র। এটা তার প্রবৃত্তি, এটা তার ধর্ম। দেখা যাক না। কিন্তু যারা দেশবিরোধী, যারা সমাজবিরোধী, যারা রাষ্ট্রবিরোধী, তাদের বিজেপি টুঁটি টিপে ধরবে। এটা স্থির। বিজেপির একজন নেতা হিসেবে আপনার তো ভোটের আগে অবশ্যই কনফিডেন্স ছিল। মনে হয়েছিল যে সরকারে আসবেন, প্রচুর ভোট পাবেন। কিন্তু এতটাও পাবেন সেটা কি ভেবেছিলেন কোথাও? দেখুন, একটা বোঝা যাচ্ছিল ২০২১ এর নির্বাচন আর ২০২৬ এর নির্বাচন। ২১ এর নির্বাচনে আমি প্রার্থী ছিলাম, ২৬ এর নির্বাচনে আমি নির্বাচন পরিচালনার মধ্যে ছিলাম। তো ২১ এর নির্বাচনের মধ্যে যেটা ছিল যে হাওয়া ছিল ব্যাপক। হুম, মারাত্মক পরিমাণে হাওয়া ছিল। হুম, কিন্তু আ নিচু স্তরে বা একদম ভোট বাক্স স্তরে হয়তো আমাদের অত প্রস্তুতি ছিল না। কিন্তু সেই ভুলগুলো আমরা এবার বুঝেছিলাম। হুম, আমাদের কোথায় এই ক্ষেত্রে রেকটিফিকেশন করতে হবে, কোথায় বুঝতে হবে এবং কোন জিনিসের উপর বেশি জোর দিতে হবে। সেইগুলোতে আমরা এবার বেশি মনোনিবেশ করলাম। হাওয়া তোলার ক্ষেত্রে হাওয়া তোলা থেকে আমরা এবার ওই জিনিসগুলো, যেগুলো আমাদের ২০২১ এ আমরা পরিপূর্ণ করতে পারিনি, তার থেকে বেশি মনোনিবেশ করলাম। তার ফলে আ আমরা এই বিপুল জয় পেলাম। এবার এই বিপুল জয়ের কোনো আশা ছিল কিনা? হুম, দেখুন, মানুষ এইবার ২০২৬ এ হুম, আলাদা মুডে ছিল। খুব বেশি ট্রেনে বাসে আলোচনা ছিল না। কিন্তু ঝড় হওয়ার আগে যেরকম থমথমে পরিবেশ, সেই থমথমে পরিবেশ কিন্তু সবাই অনুভব করেছিল। হুম। প্রত্যেকে অনুভব করেছিল। কিন্তু ঝড়টা এতটা হবে এইটা বোধহয় আমরাও বুঝতে পারিনি। কিন্তু যেভাবে আমরা নিচু স্তরে আ সারা রাজ্য জুড়ে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব কাজ করেছিল, তাতে তাদের প্রস্তুতির ক্ষেত্রে বা পরিশ্রমের ক্ষেত্রে বা মনোনিবেশের ক্ষেত্রে কোনো খামতি ছিল না। এটা রেজাল্ট বলছে। হ্যাঁ, এবং এই যে ২ মাস হয়েছে সবে আপনারা ২.৫ মাস হয়েছে সরকারে এসেছেন। এর মধ্যে সবথেকে বড় সমস্যা কি ফেস করতে হয়েছে সরকারকে আপনার মনে হয়? আমি সংগঠনের লোক। হ্যাঁ। সরকারি প্রশ্নগুলো যারা সরকারের মধ্যে আছেন, অর্থাৎ এমএলএ আছেন, মন্ত্রী আছেন, বিভিন্ন দায়িত্বে আছেন, তাদের ক্ষেত্রে কি চ্যালেঞ্জ হতে পারে তারা বলতে পারবেন। আমি পুরোপুরি সাংগঠনিক বিষয়গুলো দেখি বলে এই প্রশ্নের যথার্থ উত্তর আপনার কাছে দিতে পারব না। সাংগঠনিক স্তরে আপনি কি দেখছেন? যে ভবিষ্যতে বিজেপির মূল প্রতিপক্ষ কে হতে পারে? তৃণমূল নাকি বামফ্রন্ট? কারণ বামফ্রন্টও সংগঠন ভিত্তিক একটা দল, যেটা তৃণমূল সেইভাবে নয়। তৃণমূল যেভাবে সরকার থেকে চলে যাওয়ার পর অনেকটাই ভেঙে পড়েছে বা ভেঙে গেছে দলটা বলা যায়। তো সেক্ষেত্রে মূল প্রতিপক্ষ কি ভবিষ্যতে বামফ্রন্ট হতে পারে? দেখুন, কে হবে মূল প্রতিপক্ষ তাদের কম্পিটিশন। সেটা তৃণমূল আর সিপিএম এর মধ্যে কম্পিটিশন হতে পারে এবং তার মধ্যে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে তাদের বিষয়। সেটা নিয়ে আমার মাথা ঘামানোরও বিষয় নেই। আমরা যেটা মনে করি সেটা হলো যে উন্মুক্ত কণ্ঠে বলবে ভারত মাতা কি জয়, সে আমাদের পক্ষে আছে। আর যে ব্যক্তি এই ভারত মাতা কি জয় বা দেশপ্রেমের বিরুদ্ধে দাঁড়াবে, তারা আমার শত্রু, ঘোষিত শত্রু। তার সংগঠন থাকুক, না থাকুক, নতুন দল হোক, পুরনো দল হোক, এটা কোনো ধরনের কোনো বিবেচনার বিষয়বস্তু নয়। তারা আমাদের ঘোষিত শত্রু। না, এই প্রশ্নটা আপনার কাছে পার্টিকুলারলি আরো করতে চাইছি এই কারণে যে আপনি সংগঠনটাকে একদম নিচু স্তর থেকে জানেন। তো সেক্ষেত্রে যদিও খুব তাড়াতাড়ি হচ্ছে প্রশ্নটা, কারণ সবে ২-২.৫ মাস হয়েছে, ভোট হয়েছে। এখন সাংগঠনিক স্তরে আপনি মানে যেটা দেখছেন যে প্রতিপক্ষ হিসেবে কাকে দেখতে পাচ্ছেন? রোজ দলের কর্মীরা কাকে ফেস করছে? তৃণমূলকে না সিপিএমকে? এই সময় সেইরকমভাবে ২-২.৫ মাস হলো তো? হুম, এরকমভাবে যাকে বলি আমরা, হিন্দিতে একটা শব্দ আছে রাজনৈতিক হালচাল। হুম, হুম, তো সেই রাজনৈতিক হালচালটা এখনো শুরু হয়নি। এখন হয়তো রাজনৈতিক হালচাল হতে একটু সময় লাগবে। হুম, যে ভারতীয় জনতা পার্টি যে কাজ করছে, সেই কাজের আ অনৈতিকভাবে বিরোধিতা কারা এগিয়ে আসছে? হুম, কারা ভারতীয় জনতা পার্টি বা পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গকে নিয়ে যে সদার্থক আ ভূমিকাগুলো আছে, যে ভালো কাজগুলো আছে, সেই কাজগুলোকে অন্য দিক থেকে বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করছে কারা? সেটা আরো হয়তো কিছুদিন পর স্পষ্ট হয়ে যাবে। কিন্তু তাদের এই কুমতলব সফল হবে না।
ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে অনেক বেশি ম্যাচিওর হয়েছে এবং মানে এর মোকাবেলা করতে পারবে। আমরা বরাবর শুনে এসেছি, দেখে এসেছি যারা আরএসএস করেছে বা এরকম নিয়মিত ক্লাস হয় বা রীতিমতো পড়াশোনা করতে হয়, একটা ব্যাপার থাকে। তা আপনি তো এখন এতটা রাস্তা পেরিয়ে এসেছেন, এত উঁচু জায়গায় পৌঁছে গেছেন। আপনাদের কি এখনো ওইসব ক্লাস করতে হয় বা ওইরকম? ঠিক, ভালো প্রশ্ন। আপনাকে একটা বলি উদাহরণ। হ্যাঁ, মানে এটা আমরা বলি, এই যে ক্লাস মানে ক্লাস 10 পাস করলো, 12 করলো, গ্র্যাজুয়েট করলো। হ্যাঁ। আমরা এই ধরনের যে বিষয়গুলো একটা মানুষের মধ্যে নেতৃত্ব তৈরি করে, তার চরিত্র তৈরি করে, তার সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করে, হুম, তার দেশপ্রেম তৈরি করে, তার সাংস্কৃতিক সত্তাকে জাগ্রত করে, সমাজের প্রতি, পরিবারের প্রতি, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা তৈরি করে। এই সমস্ত জিনিস আমরা যারা শিখি, আপনি যেটা বললেন ক্লাস, এই ক্লাসগুলোকে আমরা বলি অভ্যাস। হ্যাঁ, এটা অভ্যাস। মানুষের মধ্যে এই গুণগুলো আছে। হুম, হুম, হুম। এমন নয় যে নতুন করে কিছু শুরু হলো। এই গুণগুলো আছে, সদ্গুণগুলো আগের থেকে মানুষের মধ্যে আছে। আমরা অভ্যাসের দ্বারা এই গুণগুলোকে আরো প্রস্ফুটিত করি। তো ওইজন্য এটা নিরন্তর প্রক্রিয়া। এটা মানে আপনি একবার বাসন মেজে নিলেন, কাঁসার বাসন। আর সেটা ১ বছর ধরে সেরকমভাবেই অ্যা চমকালো, এরকম হয় না। আপনাকে নির্দিষ্ট সময়ে বাসন আবার মাজতে হবে, আবার মাজতে হবে। ওইজন্য আমরা বলি এটা অভ্যাস। হুম। আমরা নিরন্তর এই প্রক্রিয়া দিয়ে যদি না যাই, তাহলে মানুষের যেমন এই গুণগুলো তার নিজের মধ্যে আগে থেকেই আছে। আবার এই গুণগুলো বিস্তৃত হওয়ারও অনেক আ পারিপার্শ্বিক পরিবেশ আছে। তো সেইগুলো কে তালমেল ঠিক রাখার জন্যে আমরা এই অভ্যাস করি, নিরন্তর করি। এই অভ্যাসের মধ্যে কি এরকম পড়ে যে বাঙালি তো মাছ খেতে খুব ভালোবাসে। ইলিশ মাছ কেউ ভালোবাসে, কেউ চিংড়ি মাছ। তো তার ওই ব্যাপারটার প্রতি যাতে অনীহা তৈরি হয় বা সে যাতে নিরামিষাশী কোনোদিন হয়ে গেল, তারপরে একদিন তার যাতে খুব লোভ আবার না হয়। একদম মানে অদ্ভুত প্রশ্ন। এই ধরনের কোন রকম কোন জিনিসই কল্পনার মধ্যেও হয় না আমাদের। ঠিক আছে? না, আসলে এগুলো কথাটা এখান থেকে আসে যে হ্যাঁ, বিজেপি নিরামিষ খেতে উৎসাহিত করে এটা মানুষকে। এটা বিজেপির মুখে শোনেন না বিজেপি বিরোধীদের মুখে শোনেন? হ্যাঁ, এটা মানুষের মধ্যে একটা মিথ রয়েছে বলা না, যায়। না ওইটাই বলছি। এই কথাটা আপনি বিজেপির মুখে শোনেন না বিজেপি বিরোধীদের মুখে শোনেন? নিশ্চয়ই আপনি হুম, বিজেপি বিরোধীদের মুখে একদম, শোনেন। একদম। হ্যাঁ, বলবেই তারা। তারা হুম, কিছু না কিছু তো খুঁজতে হবে। কাজে তারা এটা তৈরি করেছে যে বিজেপি নিরামিষাশী করতে পারে। বিজেপির মধ্যে যারা আছে তারা প্রতিদিন মাছ খায়। বাঙালি তারা। কোথায় যাবে বাংলা ছেড়ে? হুম। হ্যাঁ? বাংলা সংস্কৃতিকেই তারা মনে প্রাণে মানে। তো এটা যারা রটায়, একদম রটনা এবং খুব বাজে নিকৃষ্ট রটনা। অন্য কিছু খুঁজলে হয়তো এতদিনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা হতো। এ টেকেও নি, হুম। টেকেও নি। কিন্তু কেউ বলে, বলছে বলি। ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে এখন চলছে। তাতে প্রচুর সুবিধা পাওয়া যাবে এরকম আমরা আশা করে আছি। প্রচুর শিল্প আসবে। তো শিল্প কতটা কি আসছে? আসবে। একটু প্রস্তুতি দরকার। প্রত্যেকটা জিনিসে। এটাই আমি আপনাকে বলছি যে এতটাই পেছনে চলে গিয়েছিল রাজ্যটা যে এটা তো কোনো ম্যাজিক নয় যে হুম, আপনি সলতেতে আগুন দিলেন আর বোমটা ফেটে গেল। এটা প্রক্রিয়া। বেশ অনেকটা দিনের প্রক্রিয়া। আ যেরকম এটাকে আ বাংলার সর্বস্তরে একে নিচে নিয়ে যাওয়ার, একে ধ্বংস করার হয়েছে। এখন একে আবার তার সগৌরবে ফিরিয়ে আনার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং ভারতীয় জনতা পার্টির এই ডবল ইঞ্জিন সরকার মারাত্মকভাবে প্রচেষ্ট থাকবে এবং সফল হবে। এখন তো ৭০ ভাগ ভারতবর্ষের আপনি যেটা বললেন যে ৭০ ভাগ জায়গায় বিজেপির সরকারই এসে গেছে, রাজ্য সরকারেও। তো সেক্ষেত্রে আ সব সবাই যদি বিজেপি হয়ে যায়, বিজেপির ডবল ইঞ্জিন সরকারের তাহলে আর কি সুবিধা থাকবে? মানে সব জায়গাতেই তো সমানভাবে শিল্প নিয়ে যাওয়া সম্ভব না। তাহলে পশ্চিমবঙ্গ কিভাবে সুবিধা পাবে? প্রশ্নটা ক্লিয়ার হলো না। ক্লিয়ার হলো না। আমি বলতে চাইছি যে উড়িষ্যা, আসাম, পশ্চিমবঙ্গ ৩ জায়গাতেই বিজেপির সরকার। হুম। তো কেন্দ্র যখন একটা কোনো প্রকল্প নিয়ে আসবে সে কেন পশ্চিমবঙ্গকে আগে দিতে চাইবে? রাজ্যের চাহিদা কি আছে? ভৌগোলিক অবস্থান কি আছে? তার জনসংখ্যার ঘনত্ব কি আছে? তার জীবন জীবিকা কি বিষয়ের উপর নির্ভর করে? তার জলবায়ু কিরকম? তার যাতায়াত ব্যবস্থা কিরকম? তার হুম, পাহাড় থেকে দূরত্ব কিরকম? সমুদ্র থেকে নৈকট্য কতটা? এই সমস্ত বিষয়কে সামনে রেখে কোনো আ রাজ্যের আ ভু মানে অর্থনীতির উন্নতিতে সহায়ক
অথবা বাধা হতে পারে। তো এই সমস্ত প্যারামিটার আছে, যে প্যারামিটারকে সামনে রেখে কোনো রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো ফর্মুলা তৈরি হতে পারে। ওই জন্য যে ফর্মুলা আসামে খাটে সেটা উড়িষ্যায় খাটবে না, যেটা ঝাড়খণ্ডে খাটে সেটা পশ্চিমবঙ্গে খাটবে না। একই জামা আপনি সবাইকে পরাতে পারবেন না। আপনার জামার মাপ আলাদা, আমার জামার মাপ আলাদা। ওই জন্য ডবল ইঞ্জিন সরকার আছে মানে সবাইকে একই জামা পরাবে, এই ধারণা ভ্রান্ত। হুম। আপনার চাহিদা অনুযায়ী, আপনার ফিটিংস অনুযায়ী, আপনার রুচি অনুযায়ী আপনার জামা তৈরি হবে। আমারটা আমার। ঠিকই। জামা রুচির প্রসঙ্গে যে কথাটা মনে পড়ে গেল আমার, দুর্গাপুজো তো আসছে। তো দুর্গাপুজোতে সেই ট্র্যাডিশনাল দুর্গাপুজো যেটা হয় সেরকম করার দিকে বিজেপির অনেকেই বলছেন। হুম, কিন্তু আমাদের তো বাঙালিরা থিম কালচারে এতদিন অভ্যস্ত হয়ে হুম, উঠেছে। হুম। তো সেটা কি বাঙালিরা মেনে নেবে? একদম যখন স্কুল কলেজে পড়তাম তখন আনন্দবাজারে বেরোতাম। মানে বিতর্ক হতো। আনন্দবাজার তখন টিভি তো অতটা ছিল না। হ্যাঁ। আ পারম্পরিক দুর্যোগা পুজো না থিম দুর্গাপুজো। হুম, হুম, হুম। বহু পুরনো সাবজেক্ট আপনি তুললেন। তো রাজনৈতিক দল হিসেবে কাকে সমর্থন এরকম নাই। হ্যাঁ, বাংলার সংস্কৃতি হ্যাঁ। দুটোকেই বাঙালিরা প্রাধান্য দেয়, উপভোগ করে এবং সমর্থন করে। ভারতীয় জনতা পার্টি সেটা করবে। কোনো বেঁধে দেবে না। হুম, সংস্কৃতির ক্ষেত্রে যেটা সংস্কৃতিসুলভ আচরণ হবে সেটাকে সমর্থন করবে। যেটা সংস্কৃতি বিরোধী, বাংলার সংস্কৃতির বিরোধী, ভারতের ঐতিহ্য বিরোধী, তার বিরোধিতা করবে। দুর্গাপুজোতে লোক দেখানো, ধর্মনিরপেক্ষ সাজার জন্য হুম, মসজিদের আজান বাজানো হবে না। হুম। আজান মসজিদেই বাজবে। দুর্গাপুজোর প্যান্ডেলে বাজবে না। মানে থিম পুজো চাইলে কেউ করতে পারে। কিন্তু সেটা ট্র্যাডিশনাল পুজোও সেই সাথে, সাথে উৎসাহিত করা হবে। নিশ্চয়ই। টালা পার্কে কি পূজা হবে তাহলে? এটা বলতে পারছি না। আচ্ছা। আচ্ছা, আবার সংগঠনের প্রসঙ্গে ফিরে আসি। এখন সোশ্যাল মিডিয়ার যুগ পড়েছে। সোশ্যাল মিডিয়া আসার পর আপনার কি মনে হয় সংগঠনের সেই আগের গুরুত্ব আছে নাকি সোশ্যাল মিডিয়ার উপর অনেকটা নির্ভর হয়ে গেছে রাজনীতি? না দেখুন, সমাজ যেরকম পাল্টায়, সময় যেরকম পাল্টায়, ঐরকম রাজনীতির গুরুত্ব বিভিন্নভাবে পাল্টায় এবং তার নানা রকম ডাইমেনশন তৈরি হয়। সোশ্যাল মিডিয়ার বা একদম স্পেসিফিক যদি আমি বলি যে ফেসবুকের কতটা গুরুত্ব রাজনৈতিক দলের ক্ষেত্রে হতে পারে সেটা ১ম কে দেখিয়েছিলেন বলুন তো? নরেন্দ্র মোদী। হুম, মার্ক জুকারবার্গও উনার কাছে শিখতে এসেছিলেন যে, আরে ফেসবুকও রাজনীতিতে এতটা প্রভাব ফেলতে পারে। তো ভারতীয় জনতা পার্টি যেরকমভাবে পুরনো ঐতিহ্য, পরম্পরাকে গুরুত্ব দেয়, আধুনিকতাকে সমান গুরুত্ব দেয়। দুটোর মধ্যে ব্যালেন্স রাখে। তো সোশ্যাল মিডিয়াকে যদি বলেন আপনি আম একদম নিউ ডাইমেনশন অফ পলিটিক্স সেটাও যত গুরুত্ব পাবে, একদম পাড়ায়-পড়ায় চোং বেঁধে একটা ফেস্টুন টাঙিয়ে স্ট্রিট কর্নার সেটাকেও গুরুত্ব দেয়। যেরকম ফেসবুকে বা ইনস্টাগ্রামের আ তে যেরকমভাবে আ রাজনৈতিক প্রচারও গুরুত্ব পায়, সেরকমভাবে ওই পাড়ার আ পুরনো দেওয়ালটায় চুন করে রাজনৈতিক স্লোগান সেটাকেও গুরুত্ব পায় বা হুম। গুরুত্ব দেয়। আ একটা সময় বিজেপিতে লালকৃষ্ণ আদবানি আর অটল বিহারী বাজপেয়ী ছিলেন। বলা হতো একটা বিজেপির মুখ আর একটা মুখোশ। পশ্চিমবঙ্গে এখন শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী দুজনেরকেই তুলনা করা হচ্ছে। একজনকে অটল বিহারী বাজপেয়ীর সাথে, একজন লালকৃষ্ণ আদবানির সাথে। হুম। তো আ এটা কি আপনার মনে হয় ঠিকঠাক তুলনা হচ্ছে? এই কথাটা আমি আপনার কাছে ১ম শুনলাম। আপনি কতজনের মুখে শুনেছেন? না, সোশ্যাল মিডিয়াতে এরকম কথা ঘোরে মাঝে মধ্যে। হতে পারে। কিন্তু আ আমি লালকৃষ্ণ আদবানি এবং অটল বিহারী বাজপেয়ীর আ যারা যখন একদম এই দুটো ব্যক্তিত্ব নিজের রাজনৈতিক আ ক্যারিয়ারে শীর্ষে ছিলেন। হুম, আমার সৌভাগ্য যে আমি তখন থেকেই রাজনৈতিকভাবে বা সাংগঠনিকভাবে সক্রিয় ছিলাম। তো কথা উঠতো। মাঝে তো আ পেপারে তখন লেখা হতো যে অটল বিহারী বাজপেয়ী আর আদবানিজির মধ্যে মারাত্মক বিদ্বেষ চলছে। এই ধরনের কথা উঠতো। আমরাও পড়তাম। এর বিশ্বাস করার কিছু নেই, তবু পড়তাম। এটা হুম, কাগজে লেখা হতো। তো এই ধরনের লেখা কিছু তো চাই, কিছু তো চাই যাতে আ মানুষ সেটা হয়তো মানুষ মুখরোচক বেশি ভালোবাসে। হ্যাঁ, সে তো পুষ্টির অবশ্যই। থেকে মুখরোচককে গুরুত্ব বেশি দেয়। হ্যাঁ, মুখরোচক বিক্রি হয় বেশি। তো হয়তো সেই ক্ষেত্রে এই সমাজ মাধ্যমই হোক বা সংবাদ মাধ্যমই হোক বা যেকোনো তারা পুষ্টিকর খাবারের পুষ্টিকর সংবাদের থেকে মুখরোচক সংবাদকে গুরুত্ব বেশি দিচ্ছে। চিরকালই দিয়েছে। হুম, আ ওইজন্য হয়তো এইরকম খবর আপনি পেয়েছেন। তাই বলে ভালো খবর, পুষ্টিকর খবর সমাজে স্থান পায় না, এরকমও নয় কিন্তু।
মাননীয় শ্রমিক ভট্টাচার্য এবং মাননীয় শুভেন্দু অধিকারী কীরকম তাদের নিজ নিজ ক্ষেত্রে সদার্থক পদক্ষেপ নিচ্ছে তা নিয়েও প্রচুর খবর আছে এবং সেগুলো মানুষ পড়ে। না, এটা নেগেটিভ আমি সেই অর্থে আমি বলছি নেগেটিভ না। বলিনি, আমি মুখরোচক বলেছি। হ্যাঁ, মুখরোচক তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এটাও তো ঠিক যে শ্রমিক ভট্টাচার্য যেরকম সফট স্পোকেন পারসন একজন, যেভাবে সবকিছুকে হ্যান্ডেল করেন বা যেভাবে কথা বলেন, সেখানে শুভেন্দু অধিকারী সকালে ঘটনা ঘটলো বিকালেই অ্যাকশন হতে হবে এই জায়গা থেকে বলেন। তো বিজেপি আসলে কোন স্ট্যান্ডটা রাখছে? না, শুভেন্দুদা বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি জননেতা। উনি পুরো পশ্চিমবঙ্গের যে ভোটার আছে, পশ্চিমবঙ্গের নাগরিক আছে, পশ্চিমবঙ্গের যে সমাজ আছে, তার তিনি জনপ্রতিনিধি। আমাদের পার্টির সেই স্ট্যান্ডই আছে যে উনি জনপ্রতিনিধি। অন্যদিকে শ্রমিকদা আমাদের অভিভাবক, আমাদের পার্টির অভিভাবক। অভিভাবকের যেরকম বক্তব্য হওয়া উচিত অভিভাবক সেরকম দেন। জনপ্রতিনিধির যেরকম রিঅ্যাকশন হওয়া উচিত তিনি সেরকম দেন। নিজ নিজ ক্ষেত্রে দুজনেই ঠিক আছে। আর মমতা ব্যানার্জি যখন প্রথম ক্ষমতায় এসেছিলেন, দুর্নীতি নিয়ে প্রচুর অভিযোগ করেছিলেন যে সিপিএম এত বছর ধরে অনেক দুর্নীতি করেছে। আল্টিমেটলি সিপিএম এর কারোর সেভাবে বিচার হয়নি, দুর্নীতির সেইভাবে সবকিছু সামনে আসেনি। এবারও কিন্তু বিজেপির সরকার যখন আসলো, ঘটনাটা প্রায় একই রকম ঘটছে। তৃণমূল অনেক দুর্নীতি করেছিল, আমরা সবাই জানি, বারবার আলোচনা হচ্ছে। তো আল্টিমেটলি কি রেজাল্টও সেই একই রকম হবে? যে দুর্নীতির অভিযোগই শুধু শুনবো, শেষ অবধি কারোর বিচার হবে না। আ আপনারা ১৫ বছর অপেক্ষা করেছেন। আর হ্যাঁ। এক্ষেত্রে আপনার অপেক্ষার বয়স কত হলো? হ্যাঁ, সবে ২ মাস ২.৫ মাস হয়েছে। এত তাড়াতাড়ি কিন্তু ওই জাজমেন্টাল হবেন না। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। এটা সে ঘরের দোষ বা গরুর দোষ। ঠিক আছে? ২.৫ আচ্ছা। মাসের সঙ্গে ১৫ বছরের তুলনা করা সম্ভব নয়। হবে না। কখনো এটা হতেই পারে না। ঠিকই, কিন্তু শতরূপ ঘোষ বারবার বলছেন যে তৃণমূলের যারা জিতেছে ভোটে, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আসে না। তাদেরকে জেলে ভরা হয় না, তাদের ঘরে ইডি যায় না। যারা হেরেছে কেবলমাত্র তাদের বেলায় এটা হচ্ছে। আমি তো ওইজন্য বলছি ২.৫ মাসে মাত্র ২.৫ মাসে এত তাড়াতাড়ি কোনো কনক্লুশন এ পৌঁছানো যায় না। এটা একটা প্রসেস। কে প্রসেসে কার প্রসেস ১ম হবে, কার পরবর্তীতে হবে, কার শেষে হবে সেটা কিছুদিনের জন্য অপেক্ষা করো। একদম ক্লিয়ার হবে, পরিষ্কার হবে এবং বুঝতে পারবে যে ভারতীয় জনতা পার্টি কি আ মোটিভেশন নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে আর কি কার্যপদ্ধতি নিয়ে রাজনীতি করে। ক্লিয়ার হবে মানুষের কাছে, পরিষ্কার হবে। কোনো এর মধ্যে আ ওই যে আপনি একটা শব্দ ব্যবহার করলেন মুখ আর মুখোশ এরকম থাকবে না। মানে বলছেন ভবিষ্যতে জাভেদ খান বা ফিরহাদ হাকিমের ঘরেও ইডি যেতে পারে এবং তাদের বিরুদ্ধেও তদন্ত হতে পারে? না, আমি ইডি প্রমুখ নই, আমি সরকারও নয়। কিন্তু আমি যেটা বলি যারা দুর্নীতিগ্রস্ত, যারা সমাজবিরোধী, যারা দেশবিরোধী হুম। তাদের ক্ষেত্রে অ্যাকশন হবেই হবে। নিশ্চিত হবে। আপনি একদম আ বিশ্বাস রাখুন মনে, আপনার বিশ্বাস পূর্ণ হবে। আ অনিল কাপুরের একটা সিনেমা এসেছিল 'নায়ক' নামে। সেই সিনেমায় দেখা গেছিল যে অনিল কাপুরকে একদিনের জন্য মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছিল। তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। হুম। আপনার কাছে যদি কখনো ওরকম সুযোগ আসে যে একদিনের জন্য মুখ্যমন্ত্রী হলেন বা কোনোভাবে মুখ্যমন্ত্রী হলেন, তখন আপনি ১ম ৫ টা কি কাজ করবেন? হুম, এই যে কখনো ভাবিনি আমি। কখনোই ভাবিনি যে ৫ টা ১ম ১ দিনের মধ্যে। হ্যাঁ। ১ দিনের মধ্যে কাজ না, ১ দিনের বদলে আপনি সেটা ৩ ১ মাস মাসই ধরুন, হ্যাঁ, ১ মাসই ধরুন সময় নিলেন। না দেখুন, আমার যেটা মনে হয় এরকম প্রশ্নটা আপনি খুব মানে হাসির ছলে করলেন। কিন্তু আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবেও মনে হয় এবং সাংগঠনিকভাবেও মনে হয় যেটা বাংলা যেটা ছিল বা এখনো বাংলা যেটা আছে potentiality সেটা হলো তার intellectuality, তার শিক্ষা এবং শিক্ষা জগৎ এবং সাংস্কৃতিক জগতে তার ডেপথ। আমি আরেকটু এগোবো। তার আধ্যাত্ম জগতে তার প্রচার প্রসার। একেই তো বাংলা, এই বাঙালিদেরই তো সারা ভারতবর্ষ দেখেছিল, চিনেছিল। এই বাঙালিদের দ্বারাই তো সারা বিশ্বে বাংলাকে সেই স্থানে নিয়ে যাওয়া হয়েছিল বা নিয়ে গিয়েছিল তারা। তো এই বিষয়গুলো ৩৪ বছর সিপিএম এবং ১৫ বছর তৃণমূলে একদম শেষ হয়ে গেছে। ক্যান্সার চলেছে পশ্চিমবঙ্গের জন্য, বাঙালির জন্য, বাংলা সংস্কৃতির জন্য। তো বাংলার মধ্যে সেই ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে। শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, আধ্যাত্মিক ক্ষেত্রে, ধার্মিক ক্ষেত্রে এই সমস্ত বিষয়ে যেটা বাংলার মূল ঐতিহ্য, বাংলার মূল যে বিষয় দিয়ে বাঙালি আ পরিচয় পায়, ভারতবর্ষে পরিচয় পায়, সারা বিশ্ব মঞ্চে পরিচয় পায়। সেই পরিচয়গুলো আরো বাড়াতে হবে।
গর্ব করে বলবে আমি বাঙালি। এই বিষয়টা গর্ববোধ যখন জাগবে তখন তার উদ্যম জাগবে, এবং উদ্যম এমন একটা বিষয় বা এমন একটা গুণ, সদ্গুণ মানুষের, যে তাকে সর্বস্তরে তাকে সমস্ত বাধা কাটিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তো সেই বাঙালির যে একটা ডিপ্রেশন শুরু হয়ে গিয়েছিল, বাঙালির যে আ নিজেকে হীন ভাবা শুরু হয়ে গিয়েছিল, পরিযায়ী শ্রমিক বাংলা থেকে যাচ্ছে, শিক্ষার জন্য অন্য রাজ্যে যাচ্ছে। একের পর এক পুজো বন্ধ হয়ে যাচ্ছে। সাক্ষরতায় ১ নম্বর, ২ নম্বর থেকে ১৯ নম্বর থেকে ২১ নম্বরে পৌঁছে যাচ্ছে। সে কি বিষয়ে গর্ববোধ করবে? যখন উত্তরপ্রদেশে যাবে, বিহারে যাবে, কেরলে যাবে, কর্ণাটকে যাবে, কেন সে গর্ববোধ করে বলবে আমি বাঙালি? কি ছিল তার মধ্যে? যদি আরেকটা আমি ক্লাস বাঙালিকেই ভাবি, তো সে যখন বিদেশে যাবে, ইউরোপে যাবে, আমেরিকায় যাবে, কি গর্ববোধ করে বলবে, হ্যাঁ, আমি ভারতবাসী এবং বাঙালি। তো সেই জিনিসগুলো যে অবদমিত হয়ে গিয়েছিল, কুণ্ঠিত হয়ে গিয়েছিল, শেষ করে দেওয়া হয়েছিল, সেই গুণগুলোকে, সেই বিষয়গুলোকে আবার যথাস্থানে নিয়ে গিয়ে বাঙালিকে নিজের পরিচয় দেওয়াতে হবে। সে গর্ব করে বলবে যে, হ্যাঁ, আমি বাঙালি। আমি ভারতবাসী। ১ম এ বলবে আমি ভারতবাসী, তারপর বলবে আমি বাঙালি। বাঙালির একটা বড় পরিচয় যে ফুটবল খেলে। আ আপনি দেখছেন বিশ্বকাপ ফুটবল? খুবই কম দেখার সুযোগ হচ্ছে। এবং হুম। আরেকটা জিনিস আমি দেখছি যে ফুটবল নিয়ে আপনিও হয়তো অনুভব করবেন যে আমাদের সময় ওই কলেজ লাইফে হোক বা স্কুল লাইফে হোক, ফুটবল নিয়ে যে উন্মাদনা ছিল হ্যাঁ, হ্যাঁ। সেটা একেবারেই যেন নেই। এই হুম। বিশ্বকাপ তো মানে একেবারেই বুঝতে পারা যাচ্ছে না যে বিশ্বকাপ হয়তো যারা আছে, যারা দেখছেন তারা অ অতটা আগ্রহ নিয়েই হয়তো এখনো দেখছেন। কিন্তু সেই আ কি বলবো? আমি বুঝে পাচ্ছি না ভাষা যে যাও সে সেই পাগলামিটা যেটা ছিল আগে। যে পাগলামিটা ছিল, হ্যাঁ, ঠিকই হ্যাঁ। বলেছেন। পাগলামিটা ছিল। সেই পাগলামিটা যেন হারিয়ে যাচ্ছে। ফুটবলের প্রতি ভালোবাসা, আ ফুটবলের প্রতি প্রেম। আমরা প্রেমে বলি, পাগলামিটাই ১ম শর্ত থাকা উচিত। হ্যাঁ। তো সেই পাগলামিটা এখন নেই। তো ওইজন্য আ ফুটবল হচ্ছে, আমিও কিছুটা দেখছি। কিন্তু আ সেইভাবে দেখার সুযোগ হচ্ছে না। কোন দলের খেলা বেশি দেখছেন? মানে সমর্থন করেন কোন দলকে? কি জানি, আমি কারণ জানি না। আমি ছোটবেলা থেকেই জার্মানির সমর্থক। আচ্ছা, আচ্ছা। যাক খুব ভালো। হ্যাঁ। আমিও ছোটবেলায় খুব জার্মানির সমর্থক ছিলাম। তার কারণ মারাত্মক মৃত্যু। আমার জার্মানির সমর্থক হবার আবার অন্য কারণ আছে। সেটাও আবার রাজনৈতিক। আচ্ছা, এখন হয়তো সেটা বলব না। ওকে। হ্যাঁ। না আমার জার্মানির লড়াকু মনোভাবটা খুব হ্যাঁ, ভালো লাগতো। বাহ! সেটার জন্য খুব ছিল। আমি মারাত্মক জার্মানির ফ্যান। কিন্তু এখন বাঙালির যে ফুটবলের যে এতদিন ছিল ইস্টবেঙ্গল, মোহনবাগান, প্রতিটা ক্লাবের মালিক দেখা যাচ্ছে অবাঙালি। কলকাতার বাঙালিদের একটা ভয় যে বা বিজেপি ক্ষমতায় এসেছে মানে এবার অবাঙালিরাই সব ক্ষমতায় চলে আসলো। তো এর মধ্যে আমরা দেখেওছি যে গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষের হয়ে যিনি ছিলেন, তাকে বিজেপি ক্ষমতায় আসার পরই ১ম যে গ্রেপ্তার করে সেটা গর্গ চট্টোপাধ্যায়। তো সে ব্যাপারে আপনার কি মনে হয়? বাঙালিদের কতটা ভয় পাওয়া উচিত? বাংলাটা কি বিহার হয়ে যাচ্ছে বা হিন্দি ভাষীদের হয়ে যাচ্ছে? দুটো বিষয় বললেন আপনি, দুটো গুলিয়ে যাচ্ছে। হুম, একটা হলো বিজেপি দ্বারা কি বাঙালি ভয় পাবে যে বাইরের রাজ্য থেকে এসে তারা বাংলাকে দখল করে নেবে? এটা একটা প্রশ্ন। হুম, আরেকটা প্রশ্ন ওই গর্গ বাবুকে নিয়ে। হুম, তো গর্গবাবু নিয়ে আলোচনা করা উচিত নয়। একদম লো গ্রেডেড উনার চিন্তাভাবনা। উনি ব্যক্তি হিসাবে আমি শুনেছি খুব উচ্চশিক্ষিত। হুম, কিন্তু বা আমি বলব সাক্ষর। অনেক বই পড়েছেন, অনেক বেশি সাক্ষর হয়েছেন। কিন্তু শিক্ষিত রামকৃষ্ণ পরমহংস উনি স্বাক্ষর ছিলেন না। হ্যাঁ, খুব কম লেখাপড়া জানতেন। কিন্তু হ্যাঁ, উচ্চ শিক্ষিত ছিলেন। হ্যাঁ, তো এই স্বাক্ষর হওয়া আর শিক্ষিত হওয়ার মধ্যে পার্থক্য আছে। উনি ব্যক্তি হিসেবে আমার উনার একটা ইন্টারভিউ দেখেছিলাম। তার মধ্যে বুঝেছিলাম যে উনি খুব বড় স্বাক্ষর ব্যক্তি। কিন্তু শিক্ষিত নন। হুম, বাঙালি ভাবধারায় শিক্ষিত নন। উনি কলুষিত মানসিকতায় বিশ্বাসী। ওইজন্য উনার সম্বন্ধে আমি কিছু বলব না। আর দ্বিতীয় এই যে অমূলক ধারণা হুম, যে পশ্চিমবঙ্গে এবার বাঙালির আধিপত্য শেষ হবে, বাইরে থেকে ঢাকঢোল পিটিয়ে আ অন্য রাজ্যের লোকেরা আসবে এবং একদিন বাংলা দখল করে নেবে। হুম। এটা রূপকথার গল্প। রূপকথার গল্প শীতকালে তোশকের ভেতরে ঢুকে খুব ভাল লাগে। মানে বাংলা বিহার হয়ে যাওয়ার কোনো ভয় নেই বলছেন তাহলে। বাংলা ভাষা বা এগুলোকে রক্ষা করা হবে। মানে এতদিন তো রক্ষা করা হচ্ছিল না। হুম, এতদিন তো উর্দুর আগ্রাসনই এগিয়ে যাচ্ছিল। হুম,
এতদিন তো সেই ঝাড়খণ্ড বিহারেই মানুষরা যাচ্ছিল, সেটাই তো আটকাতে ভারতীয় জনতা পার্টি তার সংকল্পপত্রে রেখেছে। তো এই ভয়টা কিরকম? ভূতের ভয়। একটা বাচ্চা ছেলে অন্ধকার দেখলে যেমন ভূতের ভয় লাগে, এটা হচ্ছে ভূতের ভয়। ভূতের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই, আমার জানা নেই আছে কিনা, কিন্তু এটা ভূতের ভয় ছাড়া আর কিছুই না। কোথায় ছিল বাংলা ভাষা? প্রথম সিপিএম বাংলা ভাষাকে কলুষিত করার চেষ্টা করেছিল, আপনার মনে আছে, বানান দিয়ে। আমরা বিদ্যার্থী পরিষদ তখন এই বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে বাংলা ভাষাকে এইরকম ভাবে বিভ্রান্ত করা যাবে না, তাকে কলুষিত করা যাবে না। তো প্রথম তো চেষ্টা সিপিএম করেছিল, তাকে যদি বলি যে সে শুধু বাঙালির পার্টি ছিল। তারপর মারাত্মকভাবে বাংলা ভাষার ওপর ঘা বসালো, সেটা তো তৃণমূল। তো আমরা তো এর বিরুদ্ধে সোচ্চার হয়ে এতদিন রাজনীতি করেছি। তো যারা বলছে যে বাংলা ভাষাকে রক্ষা করতে পারবে না, তারা হয় বাংলা রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, তাহলে মানুষকে বিভ্রান্ত করার জন্যই এটা করছে, আর কোনো উদ্দেশ্য নেই। এটা তো গেল পশ্চিম পাশের কথা। পূর্ব দিকে বাংলা ভাষায় কথা বললে বাঙালি যে বাংলাদেশী নয়, সেটা কি আপনিও মনে করেন? প্রশ্নটা বুঝলাম না। অনেক সময় বারবার অভিযোগ উঠেছে যে বিজেপি এইরকমভাবে ন্যারেটিভ সেট করেছে যে, যে বাংলায় কথা বলে সে আসলে বাংলাদেশী। বিজেপি এইরকম কোনো ন্যারেটিভ সেট করেনি, এটা দিনের আলোর মতো স্পষ্ট। এবং এই ন্যারেটিভ যারা সেট করার চেষ্টা করেছে আর বিফল হয়েছে, তারা বাংলা বিদ্বেষী, বাংলার সংস্কৃতি বিদ্বেষী। এবং এই একটা শক্তি, সুপ্ত শক্তি, বেশ কিছুদিন ধরে নিজের বহিঃপ্রকাশ করার চেষ্টা করছিল যে বাংলা ভাষার সাথে অন্য ভাষার একটা বিভেদ তৈরি করা। আপনি বেশ কিছু ন্যাশনাল লিডারদের মুখেও এটা শুনে থাকবেন। আমরা আশঙ্কা করছিলাম এটার পেছনে বেশ কিছু মাথা আছে, এবং শুধু মাথা নেই, মাথাদের পেছনে একটা ফান্ডিংও আছে, মোটা টাকার ফান্ডিং, যে বাংলাকে অন্য ভাষার সঙ্গে বিরোধ ঘটাতে হবে বা অন্য ভাষাকে বাঙালিদের বিরুদ্ধে আনতে হবে। এটা একটা এজেন্ডা, এটা একটা দেশবিরোধী এজেন্ডা। যেরকম অনুপ্রবেশকারী একটা দেশবিরোধী কার্যকলাপ ছাড়া আমি বাকিগুলো বলতে চাইছি না। তার মধ্যে এই ভাষার দেশ ঘটানো, এটাও দেশবিরোধী ব্যক্তিদের একটি এজেন্ডা, এবং এই এজেন্ডায় ওনারা কাজ করে। এইটা নিয়ে তাদের কর্মকাণ্ড হয়ে থাকে, এছাড়া কিছু না। কিন্তু এটা তো বিজেপি অফিসিয়ালি বলে বা বলেছে প্রচারে অনেক সময় যে বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এসেছে, বিশেষ করে মমতা ব্যানার্জির সময়। মমতা ব্যানার্জি কোথাও গিয়ে এটাকে প্রশ্রয়ও দিয়েছেন। এরকম মতো অভিযোগ এসেছে। তো এখন বিজেপি সরকার তো ক্ষমতায় আছে। কাঁটাতারের বেড়া হচ্ছে, অনেক কিছু হচ্ছে, প্রোগ্রেস হচ্ছে। কিন্তু বিজেপি আসার পরেই বিজেপি ১ম বাংলাদেশে আবার ভিসা দেওয়া চালু করল। এটা তো এতদিন বন্ধ ছিল। তো বিজেপির এখন বাংলাদেশ দরদি হয়ে গেছে সরকার? তো এটা দুটো আলাদা বিষয় আছে। হ্যাঁ, একটা হলো অনুপ্রবেশ সমস্যা। এবং হ্যাঁ, শরণার্থীর সঙ্গে অনুপ্রবেশের কি পার্থক্য, সেটা এখানে হ্যাঁ। বলার অপেক্ষা রাখে না। কিন্তু অনুপ্রবেশ সমস্যা শুরু হয়েছিল বামফ্রন্ট থেকে। এবং এই মুসলিম অনুপ্রবেশকারীরা যে কি ভয়াবহ হতে পারে, সেই সময়ে লোকসভায় মমতা ব্যানার্জি এর বিরোধিতা করেছিলেন। আপনার মনে আছে যে কাগজ ছুঁড়ে ফেলেছিলেন স্পিকারের মুখের ওপর এই হ্যাঁ, বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে। হ্যাঁ, তখন আ তারপর যখন তৃণমূল সরকার এলো, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন। তো এই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উনারা একটা সুযোগ দেখলেন, যে সুযোগটা পুরোটা হয়তো সিপিএম কাজে লাগায়নি। তৃণমূল ব্যাপক হারে কাজে লাগালো, যেটা ভোট ব্যাংক হিসাবে। এর সমস্যার সমাধান করার জায়গায় তাদের কাছে একটা লোভনীয় আ বিষয় চলে এলো, যে এতদিন যেটা আসছিল আরেকটু আসুক এবং এটাকে চ্যানেলাইজ করি ভোট বাক্সে, এবং তার ফলও পেল। হুম। আপনি দেখবেন এখনো এই ২০২৬ এর নির্বাচনে আপনি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের যে বর্ডার আছে, ওদিকে জামাত জিতেছে, এদিকে তৃণমূল জিতেছে। একটু যদি আপনি খুব সুন্দর করে ম্যাপটা দেখেন, তাহলে অনুপ্রবেশকারী, বাংলাদেশী, মুসলিম অনুপ্রবেশকারী এবং তৃণমূল আপনি একদম সমান লাইনে পাবেন। এটা খুঁটিয়ে দেখার বিষয় আছে। দ্বিতীয় হলো ভিসার বিষয়টা। এটা তো পুরোপুরি বিদেশ নীতির উপর নির্ভর। সেটা কোনো রাজ্য সরকারের বিষয়ই নয়। এর না, সঙ্গে মুসলিম অনুপ্রবেশকারীর সমর্থন না বিরোধ তো আসছেই না। হুম। তো ওই জন্য এই বিষয়টা আলাদা, যে ভিসা কাকে দেবে, সরল করবে না কঠিন করবে। এর মধ্যে আরো ২৫ রকমের
ইন্টারন্যাশনাল ফ্যাক্টর থাকে, সেটা বলার আমার কোনো অধিকার নেই, আর এ বিষয়ে আমি জানিও না। না, সেটা ঠিকই, কিন্তু এতদিন বাদে হঠাৎ বাংলাদেশের প্রতি এই যে ভালোবাসাটা জেগে উঠেছে, কোথাও গিয়ে ভালোবাসা ডবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে না না, এটা? না, 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 একেবারেই না। আপনি দুটো বিষয় গুলিয়ে ফেলছেন। দুটো বিষয় গুলিয়ে ফেলছেন। একটা তো দেশের সমস্যা। আমার মুসলিম অনুপ্রবেশকারী কিভাবে আমার ডেমোগ্রাফি পাল্টাচ্ছে, আমার সাংস্কৃতিক ঐতিহ্য পাল্টাচ্ছে, আমার আ সমস্ত বিষয় গুলিয়ে দিচ্ছে। হুম। এটা একটা আলাদা বিষয়। আর বাংলাদেশের সঙ্গে ভিসার কি নিয়ম-কানুন হবে, সেটা বিদেশ নীতির উপর নির্ভর করে। সেটা পশ্চিমবঙ্গের সরকারের কোনো তার মধ্যে আ যোগদান নেই, বা কোনো তার আ বিষয়ে দখল-আন্দাজিও নেই। তো সে বিষয় আলাদা। এর সঙ্গে আ ভারতের যে অনুপ্রবেশকারী সমস্যা আছে, সেই সমস্যার সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়, বা এক লাইনে বসানো উচিত না। দুটো বিষয় আলাদা। দুটো নিয়ে আলাদা প্রশ্ন হতে পারে। কিন্তু দুটো প্রশ্নকে এক উত্তর, এটা হতে পারে না। যেহেতু এখন কেন্দ্রেও বিজেপি ক্ষমতায়, পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায়। তো চিরকাল তো বাংলা বঞ্চিত হয়েছে, কেন্দ্র সরকারের প্রতিনিধি আমাদের কম থেকেছে। তো এইবার আপনারা কতটা কেন্দ্রকে বলছেন যে বাংলা থেকে যাতে কয়েকজন মিনিস্টার পাওয়া যায়, প্রতিনিধি যায়? দেখুন, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় স্তরে চিরকাল বাংলার প্রতি একটা আলাদা সেন্টিমেন্ট রাখে। তার হুম। কারণও আছে। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমি। যে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে আমাদের প্রত্যেকটা কার্যক্রম শুরু হয়। হুম। তো সেই শ্যামাপ্রসাদ মুখার্জির মাতৃভূমি, জন্মভূমির প্রতি একটা আলাদা টান, একটা আলাদা মায়া থাকবেই। তো সেই মায়া ভারতীয় জনতা পার্টির শুরুর থেকে বাংলার প্রতি আছে। তো এখন সেই আ সুযোগ এসছে আ সেটাকে আরো বাংলার প্রতিনিধিকে বাড়ানো, বা বাংলার আ নেতৃত্বকে আরো স্পেস দেওয়া। তো সেটা অতি অবশ্যই কেন্দ্র সরকার করবে। কারণ আমি আবার বলছি, কেন্দ্রের প্রত্যেকটি নেতৃত্বের নেতা বাংলার জন্য তার হৃদয়ে আলাদা একটি জায়গা আছে। আমাদের পডকাস্টে একটা র‍্যাপিড ফায়ার রাউন্ড থাকে বরাবর। হুম। আপনাকে ছোট, ছোট কিছু প্রশ্ন করব। আপনি এক কথায় চটপট উত্তর দিতে হবে, কম ভেবে। তো সেখানে ১ম প্রশ্ন হচ্ছে, আ যদি রাজনীতিতে না আসতেন কি হতেন? ভালো সমাজকর্মী হতাম। রাজনীতিতেও সেটাই করি। এছাড়া কিছু ভাবিনি। চা না কফি? চা, পাহাড় না সমুদ্র? পাহাড়। আ পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে যোগীজি নাকি অন্য কোনো নাম বলবেন? পার্টি যা সিদ্ধান্ত নেবে। আচ্ছা। বক্তৃতা নাকি বিতর্ক, কোনটা পছন্দের? দুটোই। আচ্ছা। একজন নেতার সবচেয়ে বড় গুণ? আমরা একটা কথা ব্যবহার করি, ম্যান টু ম্যান কনট্যাক্ট অ্যান্ড হার্ট টু হার্ট অ্যাপ্রোচ। হুম। এই গুণটা প্রত্যেকটা সাংগঠনিক এবং রাজনৈতিক ব্যক্তির হওয়া উচিত। বিরোধী নেতা হিসেবে মমতা ব্যানার্জি না রাহুল গান্ধী? একই তো। আচ্ছা। আ এক কথায় নরেন্দ্র মোদী? দ্য বিগেস্ট লিডার অফ ইন্ডিয়া, এটাই। এক কথায় মমতা ব্যানার্জি? হতাশা, নিরাশা। বিজেপির এবার ইলেকশনে সবথেকে বড় চ্যালেঞ্জ কি ছিল? মানুষকে ভোটমুখী করা, এবং তাদের বোঝানো যে হ্যাঁ, পজিটিভ মেন্টালিটি নিয়ে ভোট দিলে পরিবর্তন সম্ভব। ফ্রি টাইমে কি ভালোবাসেন? একটা শান্তির ঘুম নাকি ফোন ঘাঁটতে? বই পড়তে। আচ্ছা। যুব সমাজকে এক লাইনে কি বলবেন? সেই মেসেজটা যদি আমাদেরকে দেন। যুব সমাজের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হুম। যে থাকা উচিত তার হৃদয়ে, তার মনে, সেটা হলো উদ্যম। আপনার আ যে সদ্গুণ ঈশ্বর আপনাকে দিয়েছে, কিছু না কিছু অতি অবশ্যই দিয়েছে। সেই সদ্গুণকে নিজে চিনুন, এবং সেই সদ্গুণকে আরো উন্নত করার জন্য সদা উদ্যমী হন। ঈশ্বর আপনার সঙ্গে থাকবে, আপনি সফল হবেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের দর্শকদের এত কিছু জানানোর এবং শেখানোর জন্য। আমরা এই পডকাস্ট থেকে অনেক কিছু শিখতে পারলাম এবং এই পডকাস্টের পর আপনাদের মনে আর কি প্রশ্ন বাকি রয়ে গেছে সেগুলো কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। নমস্কার। আজকের মতো বিদায়।